প্যারিসে ৩ দলে বিভক্ত হয়ে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা, ২ ফরাসি হামলাকারী চিহ্নিত। নিন্দা জানিয়ে দেশে দেশে নানা কর্মসূচি, উদ্বিগ্ন নিউ ইয়র্ক প্রবাসী বাঙালিরা। জলবায়ু পরিবর্তনে দায়ী দেশগুলোর কাছ থেকে অর্থ আদায়ে সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকায় দুদিনব্যাপী উন্নয়ন ফোরামের সভা উদ্বোধন। সুষ্ঠু এবং ন্যায় বিচারের স্বার্থে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই, মন্তব্য আইন বিশেষজ্ঞদের। বললেন, পুলিশের বক্তব্য সঠিক নয়। ২১ দিন যন্ত্রণায় ভুগে মারা গেলেন আশুলিয়ার অ্যাসিডে দগ্ধ গার্মেন্টস শ্রমিক মাজেদা খাতুন। মৃত্যুর আগে জবানবন্দি দিলেও এখনো ধরাছোঁয়ার বাইরে ঘাতক স্বামী। এবং শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রথম জয় পেল জিম্বাবুয়ে, টাইগারদের ৩ উইকেটে হারিয়ে টি-20 সিরিজের সমতার সান্ত্বনা অতিথিদের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত ২ ফরাসি নাগরিকের পরিচয় শনাক্ত করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ওমর ইসমাইল মুস্তফা নামের ফরাসি নাগরিকের বাবা এবং ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এদিকে শনিবার ফ্রান্সের প্রধান আইন কর্মকর্তা ফ্রান্সোয়া মোলিন্স জানান, হামলাকারীরা ৩ দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন স্থানে হামলা চালায়। ফ্রান্সে আরও হামলা চালানোর হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। এ অবস্থায় দেশব্যাপী সর্বোচ্চ সতর্কতা জারির পাশাপাশি পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠক করছেন মন্ত্রিসভার সদস্যরা। প্যারিসের বাতাক্লান কনসার্ট হলে বন্দুকধারীদের হামলা থেকে জীবন বাঁচাতে জানালা দিয়ে এভাবেই পালানোর চেষ্টা করেন কেউ কেউ। শুক্রবারের হামলার পর শুরু হওয়া ব্যাপক তদন্তে এরই মধ্যে বেরিয়ে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। কনসার্ট হলের ভেতরেই ৩ হামলাকারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এদের মধ্যে ২ হামলাকারী ফরাসি নাগরিক বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। প্যারিস থেকে ১৫ মাইল দক্ষিণে ওমর ইসমাইল মোস্তাফায় নামের ওই ফরাসি নাগরিকের বাড়িতে তল্লাশি চালানো ছাড়াও তার বাবা ও এক ভাই সহ পরিবারের ৬ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ফ্রান্সের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ৩টি দলে বিভক্ত হয়ে হামলা চালানো হয়। রোববার ৮ জন হামলাকারী নিহতের কথা বলা হলেও শনিবার ৭ জন হামলাকারীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তিনি। এদের একজনের মৃতদেহের কাছে একটি সিরীয় পাসপোর্ট পাওয়ার কথাও জানানো হয়। আমরা শুধু সন্ত্রাসীদের খুঁজে বের করার চেষ্টাই করছি না, আমরা এই হামলার মদদ দেয় কারা বা হামলার জন্য অর্থায়ন আসে কিভাবে তা জানতেও তদন্ত করছি। প্যারিস হামলার পরপরই বেলজিয়ামেও জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। প্যারিস হামলায় জড়িত সন্দেহে দেশটির ফরাসি সীমান্তের কাছাকাছি এলাকা থেকে ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। এরই মধ্যে আইএস জঙ্গিরা ইরাক ও সিরিয়ায় ফরাসি অভিযানের প্রতিশোধ নিতে প্যারিসে হামলা চালানো হয়েছে বলে দাবি করে বিবৃতি দিয়েছে। শিগগিরই দেশটিতে আরও হামলা চালানোর হুমকিও দেয় তারা। তবে সন্ত্রাসীদের কোনোভাবেই ক্ষমা করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলান্দ। এ ধরনের হামলা লজ্জাজনক ও কাপুরুষোচিত আচরণ। আইএসের বিরুদ্ধে ফ্রান্স ক্ষমাহীন থাকবে। প্যারিসে সিরিজ হামলার পর শনিবার দেশের নিরাপত্তা ব্যবস্থা ও পরবর্তী করণীয় ঠিক করতে মন্ত্রিসভার কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। একই দিন প্যারিস বিমানবন্দর সহ দেশের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। সজল দাস, সময় সংবাদ। এদিকে প্যারিসে সিরিজ বোমা হামলার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বাঙালিরা। তাদের ধারণা, ধর্মীয় পরিচয় বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড প্রবাসীদের কর্মজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে শান্তিপ্রিয় মানুষ হিসেবে নিজেদের ভাবমূর্তি রক্ষায় সবাইকে এক হয়ে ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলু পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নিন্দা জানিয়ে বিশ্ববাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন নিউ ইয়র্কের প্রবাসী বাঙালিরাও। শনিবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রবাসীদের সংগঠন বাংলাদেশি আমেরিকান এর ব্যানারে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, হাসান ফেরদৌস, মুজাহিদ আনসারি, কবি হাসান আল আবদুল্লাহ, মানবাধিকার কর্মী কাজী ফৌজিয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ধর্মের নামে সন্ত্রাসী হামলাকে মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বব্যাপী ধর্মান্ধতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।
ধর্মের নামে সন্ত্রাসীদের কর্মকাণ্ড ভাগ্যান্বেষণে আসা প্রবাসীদের কর্মজীবনকে হুমকির মুখে ফেলবে বলেও শঙ্কা প্রবাসীদের। যদি প্যারিসের মতো জায়গাতে হতে পারে, এইখানে হতে পারে, যে কোনো জায়গায় গেলে আগে চিন্তা করতে হবে আমরা সেফ কিনা। এই মুসলমান নামধারী কিছু বর্বরের অপকর্মের কারণে সকল মুসলমানের উপরে অপবাদ হয়, তাদের উপরে নানা ধরনের বিপদ নেমে আসতে পারে। যেহেতু বাংলাদেশের মানুষ এবং মুসলমান ধর্মের মানুষ, ইসলাম বিশ্বাসী মানুষ, সেই কারণে এই ধর্মের নাম ব্যবহারকারীদের কারণে এখানকার সাধারণ মানুষগুলা বিপদগ্রস্ত হতে পারে। আমরা প্রতিক্ষণ ভয়ে থাকি যে একটা বড় গ্যাদারিং এ যাচ্ছি বা কোথাও যাচ্ছি, সামথিং মেবি হতে পারে। চরমপন্থীদের ইসলামের শত্রু উল্লেখ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্যারিসে বোমা হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন সিলেটের তারেক আহমেদ। সেখানকার বর্তমান পরিস্থিতি জানতে প্রবাসী সাংবাদিক লুৎফুর রহমান বাবুর সঙ্গে কথা বলেছেন তিনি। আমরা স্কাইপের মাধ্যমে জানবো বিস্তারিত। শুক্রবার প্যারিসের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা যে জায়গাটাতে হচ্ছিল বাতাক্লেন, এবং সেখানে আমাদের একজন বাংলাদেশি উপস্থিত ছিলেন এবং সরাসরি তিনি সেখান থেকে প্রত্যক্ষ করেছেন। বলা চলে একটি নিশ্চিত মৃত্যু থেকে তিনি সেখানে ফিরে এসেছেন। তার বাড়ি বৃহত্তর সিলেটের গোলাপগঞ্জে। তার নাম তারেক আহমদ। আমরা এখন তার সাথে কথা বলবো। এবং একটা গুলাগুলি আরম্ভ হইতেছে, তখন আমি দরজার দিকে খালি তাকাইছি, তাকানোর সাথে সাথে দেখছি যে গেট খুলিয়ে ওরা গুলি আরম্ভ করতেছে। তখন আমার সামনে একটা লোক ছিল, ওর পাশে দিয়ে একটা গুলি গেছে। গুলি যাওয়ার সাথে সাথে আমি নিজে সেই বইছি, আমার ডিরেক্টরে বলতেছে যে সাথে সাথে তোমরা নিচে যাও, দৌড়ো স্টোর রুমে ঢুকো। 1 ঘন্টা 45 মিনিট পরে আমাদেরকে সময় দিছে উঠার জন্য, কিন্তু 1 মিনিট যে আমরা উঠবো, সন্ত্রাসীরা নিচে আসে নি না, আমরা গুলি করে মারি লিব, এই ভয়ে আমরা বাইরে দিচ্ছি না। জি, তো আপনারা শুনছিলেন জনাব তারেক আহমদ বলছিলেন যে দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা যাবত তিনি সেই রুদ্ধশ্বাস একটি অবস্থার মধ্যে ছিলেন এবং সেখান থেকে তিনি ফিরে এসেছেন। স্টেট দ্য ফ্রান্সের আশেপাশে সেখানে নিরাপত্তা কর্মীরা রয়েছেন, সিভিল পোশাকে অনেক পুলিশ দেখেছে সেখানে রয়েছেন, এবং বাংলাদেশিদের সন্দেহের চোখে দেখা হচ্ছে এ ধরনের একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে যারা প্রচার করছেন। বাংলাদেশ কমিউনিটি থেকে ইতিমধ্যে তার একটি প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশিদেরকে কখনোই এখানে সন্দেহের চোখে দেখা হচ্ছে না। বাংলাদেশিদের সাথে ফরাসিদের খুব ভালো একটি সম্পর্ক রয়েছে এবং কোনো বাংলাদেশি এখন পর্যন্ত এই ঘটনায় হতাহত হয়নি। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। এদিকে প্যারিসের উদ্ভূত পরিস্থিতিতে ফ্রান্স সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনেস্কো সম্মেলনে যোগ দিতে 16 তারিখ 3 দিনের সফরে দেশটিতে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, সফরটি 2 দেশের সুবিধামতো সময়ে পুনর্নির্ধারণ করা হবে। তিনি জানিয়েছেন, ফ্রান্স সরকারের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে ইউনেস্কো সম্মেলনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় এদেশের সরকারের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান মন্ত্রী। 2013 শেষের দিকে 2014 প্রথম দিকে এরা যেই তাণ্ডব চালিয়েছিল, এগুলোকে আমরা আমাদের নিরাপত্তা বাহিনী সক্ষমতার সঙ্গে এগুলিকে প্রোটেক্ট করতে পেরেছে। আমরাও এই ব্যাপারে আমরা সজাগ রয়েছি, আমাদের দৃষ্টিও প্রসারিত রয়েছে, আমাদের ইন্টেলিজেন্সরাও কাজ করছে। আমরা মনে করি আমরা এই সমস্ত দাঙ্গাবাজ, এই সমস্ত জঙ্গিদেরকে আমরা প্রতিহত করতে পারবো, কারণ বাংলাদেশের মানুষ এই ধরনের দাঙ্গাবাজ, এই ধরনের জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দেয় না এবং এদেরকে কোনো রকম সহযোগিতা করে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টারের একটি ঘর থেকে তানজিলা জাহান মিথিলা নামে এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত 9:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের পেছনের 5তলা একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্বজনরা জানান, 1 বছর আগে কুমিল্লার ফিরোজ মিয়ার মেয়ে তানজিলা জাহান মিথিলা বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে MBBS পাশ করেন। চলতি বছরের মে মাসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার চিকিৎসক মিজানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে মিজানের নামে বরাদ্দ কোয়ার্টারে থাকেন তারা। এদিকে হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। ফিরোজ
টরমালাই জামার লিগে কত খানা, তোমরা ফ্রিজ খুলে দেখো কত খানা নিয়ে আসছে। সে সাথে ফের ইলেকশন করে, আমার মেয়েরে ফোন দেয় না, আমি কই তুই দেশ না, কই ধরে না। প্রাথমিকভাবে লাশের যে ঝুলন্ত অবস্থা দেখে মনে হয়েছে যে এটা আত্মহত্যা জনিত কারণ আর কি। বাকিটা হয়তো বা পোস্টমর্টম করার পর আরো শিওর হওয়া যাবে। একটা সুইসাইডাল নোটও দিয়ে গিয়েছে। তো এখন আমরা সুরতহাল করব, পোস্টমর্টম করব, একটা আনন্যাচারাল ডেথ মামলাও হবে, মামলার ইনভেস্টিগেশনও হবে। তারপর ইনভেস্টিগেশনের পরে ফাইনালি আমরা কনক্লুড করব যে এটা কি হবে কি হবে না। প্রবাসী সময় আরো থাকছে। গাড়ি পার্কিং এর জায়গা দখল করায় রাজধানীর উত্তরায় রাজুকের উচ্ছেদ অভিযান। ব্যবস্থা নেওয়া হবে সরকারি সংস্থার অধীনে থাকা অবৈধ স্থাপনার বিরুদ্ধেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় উৎসব মুখর পরিবেশে নবান্ন উদযাপন, নাচ গান ও পিঠাপুলির আয়োজনে মাতোয়ারা নগরবাসী। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রথাগত আর্থিক সহযোগিতার পাশাপাশি দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে মনোযোগী হতে বিশ্ব বাণিজ্য ব্যবস্থার প্রতি গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সভায় বক্তব্য দেন তিনি। এ সময় আগামী দিনেও উন্নয়ন সহযোগীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। 2021 সালের মধ্যে মধ্য আয়ের দেশের তালিকায় নাম লেখাতে চায় বাংলাদেশ, আর এর জন্য বাড়াতে হবে মাথাপিছু আয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5 থেকে নিয়ে যেতে হবে 8-এ, কমাতে হবে দারিদ্র্য। এসব লক্ষ্যের কথা মাথায় রেখেই প্রণয়ন করা হয়েছে 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নতুন পঞ্চবার্ষিকী বাস্তবায়নে সরকারের কর্মকৌশল কি হবে, উন্নয়ন সহযোগীদের সামনে তা তুলে ধরতে ঢাকায় আয়োজন করা হয়েছে 2 দিনের এই সম্মেলন। উদ্বোধনী বক্তৃতায় জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের বর্তমান উন্নয়ন ধারা এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে। বিশ্বের বুকে একটি গতিশীল অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করার মতো সব উপায় ও উপকরণ আমাদের রয়েছে। দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান তৈরিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বিশ্ব বাণিজ্য ব্যবস্থার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রথাগত আর্থিক সহযোগিতার পাশাপাশি বিশ্ব বাণিজ্য ব্যবস্থা যাতে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি সহ সার্বিক বৈশ্বিক উন্নয়নে অবদান রাখতে পারে সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি আন্তরিক ও মনোযোগী হতে হবে। জলবায়ু পরিবর্তনকে উন্নয়নের প্রধান অন্তরায় উল্লেখ করে তা মোকাবেলায় উন্নত দেশগুলোর অর্থছাড় প্রক্রিয়াকে আরও সহজ করতে বলেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক জলবায়ু অর্থায়ন প্রক্রিয়া বিদ্যমান শর্তসমূহ কঠিন ও জটিল। এ সংক্রান্ত তহবিলগুলিকে ঝুঁকিপূর্ণ দেশসমূহের চাহিদা ও অগ্রাধিকার অনুযায়ী কাজে লাগানোর ক্ষেত্রে বিদ্যমান বাধা ও অর্থছাড়ের ধীরগতি অপসারণ করতে হবে। বাংলাদেশের 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন হবে 31,90,000 কোটি টাকা, যার মধ্যে 24,65,000 কোটি টাকা আসবে বেসরকারি খাত থেকে। সরকার বিনিয়োগ করবে 7,25,000 কোটি টাকা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু এবং ন্যায় বিচারের স্বার্থে মামলার যে কোনো পর্যায়ে আসামিকে জিজ্ঞাসাবাদের সুযোগ রয়েছে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, নূর হোসেন পলাতক থাকাকালীন 7 খুন মামলার অভিযোগপত্র দেয়ায় তদন্ত কর্মকর্তা চাইলে এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। আর সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের মত, মামলার এ পর্যায়ে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের সুযোগ নেই। পুলিশের এ ধরনের বক্তব্য সঠিক নয়। আফজাল হোসেনের রিপোর্ট। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেন, যাকে মামলার অভিযোগপত্রে খুনের মূল পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। নূর
হোসেন ছাড়া এই মামলায় আটক 22 জনকে জিজ্ঞাসাবাদ করা হলেও দীর্ঘদিন ধরে ভারতে পলাতক থাকায় তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এ কারণে তার অনুপস্থিতিতে দেয়া হয় আলোচিত এই মামলার অভিযোগপত্র। তাকে ভারত থেকে ফিরিয়ে আনার পর দাবি উঠে রিমান্ডে নিয়ে খুনের নেপথ্যে কারা ছিল তা বের করার। যদিও মামলার এ পর্যায়ে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের কোনো সুযোগ নেই বলে জানায় পুলিশ। তবে আইন বিশেষজ্ঞরা মনে করেন ন্যায় বিচারের স্বার্থে মামলার যে কোনো পর্যায়ে আসামিকে জিজ্ঞাসাবাদের সুযোগ রয়েছে। এ বিষয়ে পুলিশের ব্যাখ্যা সঠিক নয় বলেও মনে করেন তারা। সুষ্ঠু বিচারের স্বার্থে তাকে রিমান্ড আদেশ দিতে পারে অন দ্য প্রেয়ার অফ দি প্রসিকিউশন। তার রিমান্ডের কোনো বাধা নেই, আইনি বিধান আছে। বিচার কাজ শুরু হলো বা সাক্ষী শুরু হলো, এটাকে অর্জন করেও পারে। যদি পুলিশ মনে করে যে আমরা তখন যে চার্জশিট দিয়েছি তার মধ্যে দুই একটা জায়গায় একটু ফাঁক ফোকর আছে, তাহলে পুলিশের দায়িত্ব হলো আদালতের কাছে দরখাস্ত দেওয়া যে তখন তো সে পলাতক ছিল, তাকে আমরা পাই নাই, এখন যেহেতু সে আদালতে হাজির হয়েছে আমাদের তাকে কিছু জিজ্ঞাসাবাদ করা দরকার। চাঞ্চল্যকর এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা উচিত বলেও মনে করেন তারা। সরকারের উচিত হবে এইটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য অনন্ত বিলম্বে পাঠানো দরকার। স্পর্শকাতর মামলাগুলা তাড়াতাড়ি করা উচিত, তাহলে বিচার বিভাগের উপর, বিচারের উপর মানুষের একটা আস্থা বাড়বে। তাদের মতে মামলার শেষ পর্যায়ে আদালতের নির্দেশে আসামিকে জিজ্ঞাসাবাদ এবং পুনরায় অভিযোগপত্র দেওয়ার দেশ বিদেশে অনেক নজির রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের 7 খুন সহ বিভিন্ন হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে নূর হোসেনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। নির্দিষ্ট এই 7 খুনের মামলাকে কেন্দ্র করেই নয়, বরঞ্চ নারায়ণগঞ্জে সংঘটিত অন্যান্য অনেক অপরাধের ক্ষেত্রে হয়তো তার সম্পৃক্ততা থাকতে পারে। সেদিকে বিচার করে শুধু চার্জশিট দেওয়া হয়েছে তাই এখানে রিমান্ডে নেবার কোনো রকম কোনো সুযোগ নেই, এই কথাটা কিন্তু গ্রহণযোগ্য মনে হচ্ছে না। যেটি না করলেই বরঞ্চ আমার মনে হয় জনমনে কিন্তু একটা সন্দেহ ভাষা বাঁধবে যে নিশ্চয়ই এখানে অন্য কোনোভাবে এই মামলাটি হয়তো দিক পরিবর্তনের একটা অশুভ প্রচেষ্টা চলছে। এদিকে নারায়ণগঞ্জের 7 খুন মামলার পুনঃতদন্ত ও প্রধান আসামি নূর হোসেনকে রিমান্ডে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার এবং এলাকাবাসী। সকালে সিদ্ধিরগঞ্জ উপজেলার মৌচাক এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে নিহতের স্বজনরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও ভাই আব্দুস সালাম। এ সময় তারা নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে নূর হোসেনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানানো হয়। এই বিচারটি সুষ্ঠু এবং সুন্দর করার জন্য নূর হোসেনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তার পিছনে কে কে আছে, কে কে এর পিছনে শক্তি জোগাড় করছে, এই সব কিছুই বেরিয়ে আসবে। নূর হোসেনকে যে কোনো উপায়ে রিমান্ডে নেওয়া হোক, কারণ ইসমাইল হত্যারও যেই মামলা রয়েছে এটা তো তাকে কিন্তু রিমান্ডে নেওয়া যায়। যদি মাননীয় প্রধানমন্ত্রী চায় তাহলে অবশ্যই নূর হোসেনকে নিতে পারবেন। এই নারায়ণগঞ্জবাসী দেখুক, সারা পৃথিবীর মানুষ এই হত্যার বিচারের দিক তাকায় রয়েছে। স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2015 জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। রোববার সন্ধ্যায় জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বিল উত্থাপনের পর উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য স্থানীয় সরকার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়। গত মাসে স্থানীয় সরকারের 5টি স্তরে দলীয় পরিচয় ও প্রতীকে নির্বাচন করতে আইনের সংশোধনের অনুমোদন দেয় মন্ত্রিসভা। সংশোধিত বিল অনুযায়ী এখন থেকে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় ব্যানারে হবে। আমি খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, স্থানীয় সরকার পৌরসভা আইন 2009-এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2015 মহান সংসদে উপস্থাপন করছি। 21 দিন যন্ত্রণায় ভুগে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন আশুলিয়ায় অ্যাসিড দগ্ধ পোশাক শ্রমিক মাজেদা খাতুন। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত 25 অক্টোবর
ভোর রাতে স্বামী সোহাগ তাকে অ্যাসিড নিক্ষেপ করে। এই বিষয়ে মৃত্যুর আগে মাজেদা তার স্বামীর বিরুদ্ধে জবানবন্দি দিয়ে গেলেও পুলিশ এখনো আটক করতে পারেনি তাকে। এ ঘরেই স্বামী সোহাগকে নিয়ে ঘর বেঁধেছিলেন 25 বছর বয়সী মাজেদা খাতুন। স্বামীকে নিয়ে হয়তো অভাবের সংসারে স্বপ্ন দেখতেন একটুখানি সুখের, কিন্তু সে সুখ কপালে জুটল না গার্মেন্টস শ্রমিক মাজেদার। এলাকাবাসী জানায় গত 25 অক্টোবর ভোররাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী সোহাগ স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপ করে এবং সে রাত থেকে স্বামী পলাতক বলেও জানান তারা। মেয়েরা হলো আইসে দিয়ে কান্নাকাটি করতেছে, লাফাইতেছে, আর এই নলকা খুলে পানি দিলে মাথায় নিতেছে। আর অনেক লোকজন দেখছেন ওই মেয়ের ফসে দাঁড়ায় রয়েছে রাতে 3টে বাজে। তখন মাঝে মাঝে ঝগড়া করতো। দরজা খুলে বাইরেছি, কি হয়েছে যে সোহাগ এসিড মারছে, যে সোহাগকে ও পলাইছে। পরে রোববার সকালে 21 দিন মৃত্যুর সাথে লড়াই করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান মাজেদা। মারা যাওয়ার আগে স্বামী সোহাগের বিরুদ্ধে এসিড নিক্ষেপের কথা স্বীকার করে জবানবন্দি দিলেও আশুলিয়া থানা এ বিষয়ে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। এমনকি এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতেও অস্বীকৃতি জানায় থানা কর্তৃপক্ষ। স্বামী তো পলাতক, আমরা পারিনি। 7 দিন ছিল গ্রেফতার করার জন্য। আমার নাম্বারই খোলা নাই, এখন অন্য কোনো নাম্বার যেটা বেশি কথা বলতেছে ওদেরকে আমরা ট্রাই করতেছি যে এইটা আছে কিনা, সেই কিনা। দ্রুত সময়ের মধ্যে এসিড নিক্ষেপকারীকে আইনের আওতায় আনার দাবি আশুলিয়াবাসীর। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে ময়মনসিংহে 3য় শ্রেণীর ছাত্রী নাদিরা হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীর ফাঁসির দাবিতে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। রোববার সকালে মাসকান্দা এলাকায় স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গিয়ে অবস্থান নিলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে আবারও যান চলাচল স্বাভাবিক হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আবারও বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করে তারা। গত বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্রী নাদিরা সুলতানাকে গলা কেটে হত্যা করা হয়। এর বিচার যদি আমরা না পাই তাহলে আমরা মেয়েরা কখনো স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না। এর বিচার চাই, বিচার চাই, হাবিবের ফাঁসি চাই। যে আমাদের মতো শিশুকে হত্যা করতে পারে তাদের অবশ্যই আমরা সুষ্ঠুতামূলক বিচার চাই, তাদের অবশ্যই আমরা ফাঁসি চাই। যতক্ষণ পর্যন্ত আমরা নাদিরা হত্যার বিচার না হয় ততক্ষণ এবং হাবিবের ফাঁসি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। অবৈধভাবে গাড়ি পার্কিং এর জায়গা দখল করায় রাজধানীর উত্তরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজুক কর্তৃপক্ষ। এ সময় কমপক্ষে 20টি ছোট বড় দোকান, রেস্টুরেন্ট ও অফিস উচ্ছেদ করা হয়। রোববার দুপুরে উত্তরার 1 নম্বর সেক্টরে এই অভিযান পরিচালনা করেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন। উত্তরার 1 নম্বর সেক্টরটি আবাসিক এলাকার অন্তর্ভুক্ত হলেও এখানকার বেশিরভাগ ভবনের গাড়ি পার্কিং এর জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। এমনকি কেউ কেউ অতি মুনাফার আশায় রাজুকের অনুমোদিত প্ল্যানের তোয়াক্কা করছে না। এই অভিযান সামনের দিনগুলোতে আরও পরিচালনা করা হবে বলে জানিয়েছেন রাজুক কর্তৃপক্ষ। তারা বলছেন, শুধুমাত্র বেসরকারি স্থাপনা নয়, সরকারি সংস্থার অধীনে থাকা অবৈধ বাণিজ্যিক স্থাপনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রথম দিকে মেন রোডগুলোতে যাব, পরে বিভিন্ন শাখা রোডগুলোতেও যাব। ফার্স্ট আমরা কার পার্কিং যেগুলো অনুমোদিত নকশাতে আছে সেগুলো ক্লিয়ার করব। বাকিতে অন্য যেগুলো ডেভিয়েশন আছে রাজুকের নিয়মে হয় নাই সেগুলো আমরা দেখব। তো আজকে আমরা উত্তরা 1 নম্বর সেক্টর থেকে শুরু করেছি, এটা কন্টিনিউ হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শান্ত থেকে চক্রান্ত বন্ধ করলেই এ দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার রাতে নীলফামারী সার্কিট হাউসে স্থানীয় আওয়ামী লীগ ও সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় বৈঠকে তিনি কথা বলেন। অনেক সীমাবদ্ধতার মধ্যেও ভারত, পাকিস্তান এমনকি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ স্বাস্থ্য খাতে অনেক এগিয়ে গেছে বলেও জানান মন্ত্রী। এ সময় সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। দেশে বিভিন্ন সময়ে সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে বিএনপি কোনোভাবেই সম্পৃক্ত নয়, অথচ সরকার বারবার তাদেরকে জড়ানোর চেষ্টা করছে, যা গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয়। রোববার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি করেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। পাশাপাশি নতুন করে দলীয় নেতাকর্মীদের আটক করা থেকে বিরত থাকারও আহ্বান জানান সরকারের কাছে।
ঘটনাগুলো ঘটেছিল সেই সমস্ত ঘটনাবলীর সাথে আমাদের দল কোনোভাবেই সম্পৃক্ত ছিল না, এই কথা আমরা বারবার উল্লেখ করেছি। সরকারের তরফ থেকে এবং শাসক গোষ্ঠীর পক্ষ থেকে তাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় তারা একটি প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন যে এটা বিএনপি জড়িত, বিএনপি এটা করেছে। দেশের প্রধান বিরোধী দলকে যদি সন্ত্রাসের কালিমায় যদি তাদেরকে যদি লেভেল করা হয় তাহলে এটা খুবই দুর্ভাগ্যজনক হবে। এটা পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য অত্যন্ত বিপজ্জনক। বাংলাদেশ আওয়ামী লীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে র্যালি ও সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। রোববার বিকেলে রাজধানীর ফার্মগেট থেকে র্যালি শুরু হয়ে সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। এর আগে র্যালি পূর্ব সমাবেশ করে সংগঠনটি। সমাবেশের এক পর্যায়ে যুবলীগ চেয়ারম্যানের উপস্থিতিতে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, নারায়ণগঞ্জের সন্ত্রাসী নূর হোসেনের মতো বিভিন্ন অপকর্মের জন্য তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। খালেদা জিয়া, তুমি মনে করছো বাংলাদেশে আসবা না, বাংলাদেশে তোমাকে আনা হবে। নারায়ণগঞ্জের 7 খুনের আসামিকে আমরা নিয়ে এসেছি, ওই রকম খালেদা জিয়া তোমার পুরা 21শে আগস্টে বিচার শেষ হচ্ছে, তোমার পুরা তোমাকেও ওই 200 হত্যা এবং তার পূর্বে 5 জানুয়ারি নির্বাচনের আগে যে হত্যাকাণ্ড করছো সব কিছু হিসাব তোমাকে বাংলার মাটিতে এসে দেওয়া হবে। আগামী এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সব সিম নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সিম ব্যবহারকারী বা কোনো মোবাইল অপারেটর কোম্পানি অসহযোগিতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান। রোববার পরীক্ষামূলকভাবে চালু হওয়া বায়োমেট্রিক পদ্ধতি কার্যক্রম পরিদর্শনকালে তারা একথা বলেন। রাশেদ লিমনের রিপোর্ট। সিম নিবন্ধনের ক্ষেত্রে এনআইডি অথবা পাসপোর্ট তো আছেই, এবার বাধ্যতামূলক করা হলো আঙুলের ছাপ। নতুন সিম কেনা কিংবা পুরনো সিমের পুনর্নিবন্ধনের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে চালু করা হলো এই পদ্ধতি। দেশের ভিতরে সন্ত্রাসী কার্যকলাপ চলতেছে, এই জন্য এটা জরুরি দরকার রেজিস্ট্রেশন করে। দোষী ব্যক্তিকে ধরার জন্য এটা সুন্দর সিস্টেম, রেজিস্ট্রেশন না থাকলে তো ধরা যাবে না। টিভির মাধ্যমেও জানছি, আবার পেপারে দিচ্ছে, আবার সবার মুখে বলাবলি হয়েছে, এভাবে জানছি। মোবাইল অপারেটরদের সার্ভিস সেন্টারে গিয়ে ফর্ম পূরণের পাশাপাশি আঙুলের ছাপ দিতে হবে গ্রাহকদের। আমরা চাচ্ছি যে অথেন্টিক রেজিস্ট্রেশনটা আজকে থেকে হয়ে যায়, সুতরাং যার সিম তাকে একটু কষ্ট করে আসতেই হবে। অনেকে চাচ্ছেন, বলছেন যে এটা দিয়ে আমরা একটু রিকোয়েস্ট করছি। আগামী 16 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কার্যক্রম। নতুন ও অনিবন্ধিত সিমের নিবন্ধনে অগ্রাধিকার দেয়া হলেও চলবে পুনর্নিবন্ধন কার্যক্রমও। আপাতত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আগামী বছরের এপ্রিল পর্যন্ত। সতর্ক সংকেত দিতে দিতে যখন তারপরও তারা রেজিস্ট্রেশন করবেন না, তখন আমাদের বুঝতে হবে যে সেই সিমটি এমন কারো হাতে আছে, হয় তিনি রেজিস্ট্রেশনে আগ্রহী নন অথবা সেই সিমটি কোনো অন্যায় বা অবৈধ কাজে ব্যবহৃত হচ্ছে, এবং তখন সেটি আমরা বন্ধ করে দেব। এপ্রিলের 15 তারিখের পর থেকে আমরা অত্যন্ত সিরিয়াসলি তাদেরকে ধরবো যে মানে কতটুকু প্রোগ্রেস হয়েছে, কিংবা প্রোগ্রেস যদি না হয়ে থাকে কেন হয়নি। চলাফেরা করতে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে আঙুলের ছাপ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আগামী 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। দিবসটিকে সামনে রেখে মরণব্যাধি এইডসের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে কলকাতা থেকে ঢাকা পর্যন্ত সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। রোববার সকালে কলকাতার শোভাবাজারে সোনাগাজী মোড় থেকে এই র্যালি শুরু হয়। কলকাতার উল্টোডাঙ্গা 1 নম্বর থেকে যশোর রোড হয়ে বনগাঁ সীমান্ত দিয়ে র্যালিটি 19 নভেম্বর বাংলাদেশে প্রবেশ করবে। র্যালির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের সমাজ কল্যাণ ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার শশী পাঁজা। এইডস নিয়ে দুই দেশের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ভারত বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই র্যালি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন তিনি। ইউএন এইডস কোঅর্ডিনেটর, কান্ট্রি কোঅর্ডিনেটর উপস্থিতিতে আজকে এইডস অ্যাওয়ারনেস, আমরা মোটামুটি সমাজ কল্যাণ বিভাগ থেকে বিভিন্ন প্রকল্প নিয়ে যখন কাজ করি এবং এইডস প্রতিরোধের যে কাজ, যার মধ্যে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সচেতনতা বৃদ্ধি। আপনি এটাকে যেমন ধামাচাপা দেওয়া হতো, লুকিয়ে না হতো, লজ্জা পেত মানুষ, সেই জায়গা থেকে বেরিয়ে এসে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে, আমাদের দপ্তরের উদ্যোগে এসো মিলিশ হবে নবান্নের উৎসবে, এই স্লোগানকে সামনে রেখে
বাঙালি জীবনে সুখ ও সমৃদ্ধি প্রত্যাশা করে গান, কবিতা, নৃত্যে উদযাপিত হল নবান্ন উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় এই আয়োজন করে জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ। উগ্র সাম্প্রদায়িকতার মোকাবেলায় এ ধরনের উৎসব আরও বড় পরিসরে আয়োজন করার দাবি জানিয়েছেন অংশগ্রহণকারীরা। দিনভর বাহারি পিঠাপুলির আয়োজনের সাথে সঙ্গীত আয়োজনে নবান্নের উৎসব উদযাপন করেছে সংস্কৃতিপ্রেমী নগরবাসী। হলুদ রঙের বাহারি শাড়ি আর রং বেরঙের পোশাকে নেচে গিয়ে উদযাপন করা হচ্ছে বাংলার চিরায়ত উৎসব নবান্ন। নানান ঢঙের নাচ, কবিতা আর দলীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সংস্কৃতিপ্রেমী নগরবাসীরা সমবেত হন অগ্রহায়ণকে স্বাগত জানাতে। রাগাহির ভৈরবে উদিত হয় বাংলা 1422 সালের অগ্রহায়ণ মাসের প্রথম সূর্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় নবান্নকে গানে গানে আবাহন শুরু হয় ভোরের মিষ্টি রোদের পরশ মেখে। গ্রামের মেঠো পথ, পাকা ধানের ফসল জোড়া মাঠ, ইটকাঠের এই নগরীতে না মিললেও লোকগান, কবিতা আর নৃত্যের মাধ্যমেই নগরবাসী খুঁজে ফিরেছে বাংলার ঐতিহ্য। বাড়ি উঠানে ধান থাকে, মা চাচিরা ধানের কাজ করে, শহরে তো আর এটা দেখা যায় না। আমি এখানে নাচ করলাম ও আমি এখানটায় গান শুনেছি ও নাচ দেখেছি। আমাদের পহেলা বৈশাখ যেমন একটা সার্বজনীন প্রাণের উৎসব, ঠিক নবান্ন উৎসবটাও যদি ওই ধরনের উৎসবে পরিণত করা যায় আরো ভালো। উৎসবে ফ্রান্সে জঙ্গি হামলায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। অশুভ শক্তির মোকাবেলায় এমন আয়োজন বড় ভূমিকা রাখে বলে মত বিশিষ্টজনদের। আটা বলো, রুটি বলো, পিঠা বলো, ভাতের সমান না। মাসি বলো, চাচি বলো, মায়ের মতন না। আমি নবান্নকে মায়ের স্থানে দেখতে পাই। নবাঙ্গের অঙ্গীকার হচ্ছে ওই নতুন বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সেইটিকে গড়ে তোলা। যতই দুঃখ শোক আসুক আমরা এগিয়ে যাব এবং এই সংস্কৃতি হাতিয়ার নিয়ে আমরা যত সহজে এগোতে পারবো। আর কিছু দিয়ে আমরা কিন্তু সমাজের সংস্কৃতি করতে পারবো না। আগামীতে জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদের পাশাপাশি সংস্কৃতিপ্রেমী আরও অনেকের অংশগ্রহণে প্রাচীন এই উৎসব বড় মিলনমেলায় পরিণত হবে বলেও আশা আয়োজকদের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলা পুরো মানব সভ্যতার উপর হামলা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তুরস্কের আন্তালায়ায় চলমান G20 সম্মেলনে যোগ দিতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে বৈঠককালে তিনি একথা বলেন। নিরীহ মানুষের ওপর এ ধরনের ভয়াবহ হামলা সমস্ত মানব জাতীয় সভ্যতাকে আঘাত করে। এই হামলার তীব্র নিন্দা জানাই। সিরিয়ায় সংকটের শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান আনতে আমরা সবাই ভিয়েনায় একযোগে কাজ করছি। আশা করি আমরা সফল হব। ব্রিটেনের দ্বিতীয় ব্যস্ততম গ্যাটউইক বিমানবন্দর থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ফরাসি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো জানায়, তল্লাশির সময় ওই ফরাসি নাগরিকের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গেল শুক্রবার ফ্রান্সের প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বিমানবন্দর এলাকায়। সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয় সাধারণ মানুষকে। বিমানবন্দরের প্রবেশপথ আর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে কাজ শুরু করেছে বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দল। একটি সন্দেহজনক বস্তুকে কেন্দ্র করে বিশেষজ্ঞ দল ডাকা হয় বলে জানায় সাসেক্স পুলিশ। কলকাতায় আইএস সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের দাবি, মোহাম্মদ জাবেদ নামে ওই ব্যক্তি আইএসের পশ্চিমবঙ্গ শাখার প্রধান। কলকাতার জোড়াসাঁকো থেকে গত রাতে তাকে গ্রেফতার করা হয়। এরপর রাতেই পশ্চিমবঙ্গ পুলিশ তার ছবিসহ বিষয়টি গণমাধ্যমকে জানায়। পুলিশ বলছে, আইএসের পশ্চিমবঙ্গ শাখার প্রধান জাবেদ ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সদস্য সংগ্রহের কাজ করত। জন্মসূত্রে ভারতীয় নাগরিক জাবেদ পাকিস্তানে 21 বছর জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে পাকিস্তানি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং ব্যাংকের এটিএম কার্ড জব্দ করা হয়। 2008 সালে নেপাল সীমান্ত দিয়ে জাবেদ ভারতে প্রবেশ করে বলে জানিয়েছে পুলিশ। পশ্চিমবঙ্গে নিজেকে আখতার খান বলে পরিচয় দিত সে। বেশ কিছুদিন ধরেই তার উপর নজর রাখা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। বাংলাদেশ ও জিম্বাবুয়ে T20 সিরিজ প্রসঙ্গ।
উত্তেজনা আর স্নায়ু চাপের দুর্দান্ত এক ম্যাচে জয় পেল জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ সফরে এটি অতিথিদের প্রথম জয়। এদিন মাতজিভার অলরাউন্ড পারফরম্যান্সে টাইগারদের ৩ উইকেটে হারায় জিম্বাবুয়ে। এই জয়ে ২ ম্যাচ সিরিজে ১-১ সমতা শেষ হলো। এর আগে মিরপুরে টস জিতে ব্যাট করে ৯ উইকেটে ১৩৫ রান করে বাংলাদেশ। জবাবে উত্তেজনার পারদ ছড়িয়ে ১ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে। ম্যাচ সেরা হয়েছেন নেভিল মাতজিভা ও সিরিজ সেরা হয়েছেন ম্যালকম ওয়ালার। গ্যালারি জুড়ে লাল সবুজের গর্জন। বাংলাদেশ বাংলাদেশ বছরের প্রথম টি-20 সিরিজ জয়ের নেশায় উন্মাতাল পুরো মিরপুর স্টেডিয়াম। জয়ের উৎসবে মেতে ওঠার জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ৬ বলে ১৮ রান। ওয়ানডে সিরিজে ধরাশায়ী জিম্বাবুয়ের পক্ষে এ রান তোলা হয়তো সম্ভব হবে না, এমন প্রত্যাশাই ছিল সমর্থকদের। শেষ ওভারে বল করতে এসে শুরুতেই ওয়ালারকে ফেরত পাঠান নাসিব। জয়ের সৌরভ তখন মিরপুরের আকাশে বাতাসে। কিন্তু হঠাৎই মাতজিভা ঝড়ে লন্ডভন্ড সবকিছু। মাতজিভার ২ ছক্কা আর ১ চারে চুরি হয় বাংলাদেশের জয়ের স্বপ্ন। আর বাংলাদেশ সফরে প্রথম জয়ের আনন্দে উন্মাতাল হয় জিম্বাবুয়ে। অখ্যাত মাতজিভা হঠাৎই নায়ক বনে নিজেও কাঁদলেন আর হতাশায় ভাসালেন টাইগার সমর্থকদের। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি। ২ নির্ভরযোগ্য ওপেনার তামিম ও ইমরুলের কাঁধে তুলে দেন দলের বড় সংগ্রহের ভিত রচনার। দুজন মিলে উদ্বোধনী জুটিতে করেন ৩৪ রান। এরপর মাতজিভার শিকার হয়ে ২১ রান করে তামিম ফেরার পর ১০ রান করা ইমরুলকেও ফেরান চিসোরা। ইমরুল তামিমের শূন্যতা পূরণ করতে আসা মুশফিকও হতাশ করেন দর্শকদের। ৯ রান করে উইলিয়ামসের হাতে ক্যাচ দেন তিনি। ভালোই খেলতে থাকা সাব্বির দারুণ কিছুর ইঙ্গিত দিল, ফেরেন ব্যক্তিগত ১৭ রানে। এরপর দ্রুতই নাসির ও রিয়াদ সাজঘরে ফিরলেও ব্যাট হাতে একাই লড়াই করা এনামুল বিজয় ৪৭ রানে চড়ে ৯ উইকেটে ১৩৫ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে আলামিন আর মুস্তাফিজের পেস আগুনে দগ্ধ হয়ে ৩৩ রানেই প্রথম সারি ৩ ব্যাটসম্যানকে হারায় জিম্বাবুয়ে। এরপর আরভিড ও চিগুম্বুরাও ফিরে যান দ্রুতই। মাত্র ৩৯ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা জিম্বাবুয়ে। আর জয়ের স্বপ্ন তখন মাশরাফির দলের সামনে। কিন্তু আবারও বাধার প্রাচীর গড়ে তোলেন ওয়ালার ও জংউই জুটি। দুজন মিলে করেন ৪৫ রান। তবে আবারও এ জুটিতে ভাঙন ধরান আস্থার প্রতীক আলামিন। ৪০ রানে ওয়ালার ফিলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। কিন্তু আবারও পাল্টে ম্যাচের রং। মাতজিভার ১ ওভারের নাটকীয় ব্যাটিং এর কাছে শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে জিম্বাবুয়ে। আর বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে হার নিয়ে ফিরতে হয়েছে মাশরাফিদের। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। প্যারিসে ৩ দলে বিভক্ত হয়ে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। ২ ফরাসি হামলাকারী চিহ্নিত। নিন্দা জানিয়ে দেশে দেশে নানা কর্মসূচি। উদ্বিগ্ন নিউ ইয়র্ক প্রবাসী বাঙালিরা। জলবায়ু পরিবর্তনে দায়ী দেশগুলোর কাছ থেকে অর্থ আদায়ে সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকায় ২ দিনব্যাপী উন্নয়ন ফোরামের সভা উদ্বোধন। সুষ্ঠু এবং ন্যায় বিচারের স্বার্থে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই, মন্তব্য আইন বিশেষজ্ঞদের। বললেন, পুলিশের বক্তব্য সঠিক নয়। ২১ দিন যন্ত্রণায় ভুগে মারা গেলেন আশুলিয়ার অ্যাসিডে দগ্ধ গার্মেন্টস শ্রমিক মাজেদা খাতুন। মৃত্যুর আগে জবানবন্দি দিলেও এখনো ধরাছোঁয়ার বাইরে ঘাতক স্বামী। এবং শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রথম জয় পেল জিম্বাবুয়ে। টাইগারদের ৩ উইকেটে হারিয়ে টি-20 সিরিজের সমতার সান্ত্বনা অতিথিদের। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।